বলে নারী নিয়ে কিভাবে বলো ব্রহ্মচারী হয়, নারীর কাছে গেলে পিতৃধন নষ্ট হওয়ার ভয়। বাবা ভালো কথা বলিস, এটা তোমার এই কথা খুব ভালো কথা বলেছ। তুমি একটা গাড়ি কিনলে, নতুন একটা গাড়ি, তোমার টাকা আছে, তোমার ড্রাইভিং লাইসেন্স নাই, কোনোদিন শেখো নাই, তুমি গাড়ি নিয়ে যদি রাস্তায় বেরোয় চালাতে যাও তাহলে অ্যাক্সিডেন্ট ঘটবে না? আমি বাবা বাস্তব কথা বলতে ভালোবাসি, তাহলে তার জন্য কি আছে? ড্রাইভিং লাইসেন্স নিতে হলে ধরো কথা ধরো, আগে তুমি গিয়ে ওইটা শিক্ষা করো। তার জন্য স্কুল আছে, ট্রেনিং স্কুল আছে, সেখানে যাবে, সপ্তাহে বলে দেবে 2 দিন বা 3 দিন বা 1 দিন তোমাকে প্রথম হাতে ধরে শিখাবে। যে শিক্ষক আছে সে তোমার পাশে বসা থাকবে নাকি, কায়দা আছে, ধরে ধরে শিখাতি 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 তারপরে অ্যাপ্লাই করবে অফিসার, আবার সেখানে ভেহিকলস অফিসার তোমার পরীক্ষা নেবে গাড়ি কেমন চালাতে পারো নাকি, ঠিক তো? তারপরে প্রথম তোমাকে একটা রানার দেবে, তারপরে তো লাইসেন্স। তাই লাইসেন্স প্রাপ্ত ড্রাইভাররাও কি করে না অ্যাক্সিডেন্ট? করে না? অ্যাক্সিডেন্টের নাম অ্যাক্সিডেন্ট, মনে রেখো। কিন্তু লাইসেন্সটা তোমায় নিতে হলে প্রকৃত ড্রাইভারই শিখতে হবে, তাই না হলে গাড়ি নিয়ে তোমার ওই বসতে বসে যাবে। ঠিক ওই রকম তুমি সংসারে নারী নিয়ে ব্রহ্মচারী হবে, তাহলে তোমার একজন গুরু লাগবে। এই জন্য মতুয়ার বাজারে সেই গুরুকে বলছে ধরা। তুমি কার ধরা? আমি মনি গোসাই ধরা। তুমি কার ধরা? আছে না নাকি? ভুল বলছি নাকি? ধরা মানে কি? যে ধরার সন্ধান তোমারে জানায়। অধর মানুষ ধরবি যদি, ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে নির্ধরে কর সাধন। খালি ধরার সন্ধান যে জানে, তোমার যেতে হবে তার সন্নিধান। এক অন্ধ তো আর এক অন্ধকে পথ দেখায় নিতে পারে না, পারে কি? তাহলে একজন চোখওয়ালা মানুষ হলে পথ দেখায় নেওয়া চলে। তাহলে ওই যে ধরা, যাকে তাকে গুরু করবে। যে ধরার সন্ধানে যাবে, ঠাকুর দ্বারা বলতো, শোন, যে নৌকা না ডুবইছে সে ভালো মাঝি হতে পারে। প্রেমানন্দ তোমাকে সে শিখাবে, ওইগুলো তোমার রেওয়াজ করতে হবে। রেওয়াজ মানে সাধনা করা। গলাটা লাগবে, তারপরে তো তুমি স্টেজে দাঁড়িয়ে গান গাইবে, তাই নাহলে সে গান শুনবে না। একই নাম কীর্তন এক দলে গায়, হাজার হাজার মানুষ কেন্দ্রে বুক ভাসায়, আর সেই নাম কীর্তন আর এক দলে গায়, মানুষ যুগে বাড়ি চলে যায়। কি সুর, তাল, লয়, ভাব
একটা গান একজন গাইছে, ভরে যাচ্ছে সবার মনোপ্রাণ। এই গান উঠে আরেকজন গাচ্ছে, কই দাঁড়ালো কেন? ঠিক না বেঠিক বললাম? তাহলে এটা সাধনার ব্যাপার। রাগের একটা তরঙ্গ আছে না, তাহলে তোমারও কিন্তু শিক্ষা করতে হবে। ছোট, ঠিক কথা বলেছো। নারী হচ্ছে সাগর, পুরুষ হচ্ছে নদী। সাগরের টান দিলে নদীর জল সব চলে যায় সাগরে, বাতায় শুকোয়। কিন্তু সেই সাগর সাধনার মূল কিন্তু না, যাহা হতে উৎপত্তি জীবে তাহাতেই লয়। আর সেই আমার তো মনেই নাই যে দাদা রয়েছে গান গাবে। আরে কথা একটু জাগ মারিছে, দাদা এসে ভালো করেছে, আমার মনে নাই। আমি গাই এই যাচ্ছে, গাই এই যাচ্ছে, মনে হয় নিজে গিয়ে বাড়ি বসে গাচ্ছি। গাছি খাওয়া আপনারা অধর ধরছেন না তো নাকি? আচ্ছা আচ্ছা, একা একা খাইয়ে যাচ্ছে না। উনি কয় তুমি রাত বুঝিয়ে গাও। ওরে মাঝিয়ে ধরে ভালো কথা কইছে, কত আপন নামা। তুমি রাত বুঝি খাও। সবাই কয় এরকম নিজের ঘরের মানুষ না হলে কি সত্যি কথা না? তাহলে এটা তোমাকে রেওয়াজ করতে হবে, সাধনা করতে হবে। একদিনে হবে কি, গুরু আগে তোমার বিবেক জাগাবে এই ধনের যে কি মূল্য, কিছু নাই এই পিতৃ ধনের তুল্য। কেন তোমার দুটো টাকা হলে তো ব্যাংকে রাখো, সোনা দানা বেশি হলে তুমি তো ব্যাংকে গিয়ে লকার করো। যে জিনিস হারিয়ে গেলে চোরে নিলে আবার কাজ করে পাওয়া যায়, কিন্তু যার এক বিন্দু বেবিচারে চলে গেলে আর জীবনে পাওয়া যায় না। এমন মূল্যবান সম্পদ যার এক বিন্দুর কারণে তোমার মতো একটা মানুষ তৈরি হয়, তুমি তার যত্ন করে রাখবো না, চাবি দিবে না, তালা মারবো না কি? তাহলে কোন দরজায় কোন তালা মারলে সেই ধন রক্ষা পায়। আবার একটু তালা খুলে দিলে মতুয়াদের সৃষ্টি হয়। হ্যাসাট লাইট দেখছেন আপনারা? হ্যাসাট লাইট তো আমি পাওয়াই যায় না। হ্যাসাট দেখছো? খুব ভালো। হ্যাসাট লাইটের তেল থাকে কোন জায়গায়? তলে। কোন জায়গায় জলে? তলে জলে, উপরে জলে। কেন? হাওয়া দিয়ে তেল তুলে দেন, ওই বার্নালে
ওই তেল গিয়ে ভিজাইয়ে দেয় ম্যাং খেলে, ঢুকে দিলি ম্যাং খেলে আলো জ্বললো, ওখান থেকে তেল যাচ্ছে হাওয়ার মতো। অল্প একটু হাওয়া ছেড়ে দিলে কি হয়, আস্তে ম্যাং খেলটা একটু জ্বলা কম হয়, তাই না? আবার মারি পাক করে দিলি মতুয়া সাধনাটা এই এমনি এমনি নাকি। আর সাধারণ কি এমন ভাবে হাওয়া ছেড়ে দেয় আর দফাস করে বন্ধ হয়ে যায়, কেন ওই তুমি যা কইছো তাই হয়। আজকাল আমাদের মতুয়ার বাজারে একদল বেরোইছে, কয় সব গুরু টুরু লাগে না। তুমি কি করে তুমি ধরবা সাধনাটা, জানবা কার কাছে, একা একা পারবা? তোমার বেদি হয়েছে, ডাক্তারের কাছে যাবা না, বাড়ি বসে বসে সারবা। ভালো কয়জন মিশিছে, ব্যাধিটা বড় ব্যাধি কি, পিতৃধন নষ্ট হয়ে যায়। কামের ঘরে গিয়া কিভাবে আটকাতে হয় গুরু দেয় তাই শিখাইয়া। আর একটাই বান দেওয়া আছে, জল যেটুক ছাড়ার দরকার আস্তে সেইটুকু করে। সব গেট খোলে নাকি? সব গেট খোলে? কয়টা গেট আছে? 109টা গেট আছে। 109টা গেট যদি একসাথে খুলে দেয় তাহলে বাংলাদেশ ভাসিয়ে যাবে না? 2 ঘন্টা লাগবে না, বাংলাদেশ ভাষায় দেবে। জল বিক্রি করে, ছাড়িয়ে দেয়, বিক্রি করে টাকা নেয় কিনা আমি জানি না, এমনিও দেয় মনে হয়, কারণ ভারত সরকার তো দয়ালু। দেখেন না কত হাজার না ভ্যাকসিন পাঠাই গেছে মোদিজি বাংলাদেশে, 1 টাকাও গেছে না। নাকি মিথ্যে কথা কইছি নাকি? নাকি পাকিস্তান যে দেবে না, অত সোজা না, ওরে দেওয়া যাবে না। আমাকে পাশায় কাঠি দিয়ে চলতি তো সবসময়, তাই কতটুক লাগবে সেইটুক জল ছাড়বে। সাধনাটা হচ্ছে এই রাধে রাধে বারবার বলছি কেন, ধারা রাধা ধারা রাধা। আমার তারকের গান আছে না, কি তারক কয়ে পাগল যারা গোপী তারা, ধৈর্যে তোরা সেই পাগল আছে না? তাহলে প্রধানা গোপিনী হচ্ছে শ্রীমতী রাধারান। রাধা ধারা ধারা, জলধারা, তৈলধারা, ঘৃতধারা, তরল পদার্থের ধারা, নিম্ন গতিধায়। আর ওই ধারায় উল্টে গেলে, ধারা উল্টাই লিখলে কি হয়? ধারা উল্টাই লিখলে কি হয়? জোরে কও কি হয়? রাধা 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 রাধা। যেমন রাম শব্দ উল্টালে কি হয়? মরা মরা মরা। এই মরা মন্ত্র পাইছিল কে? দস্যুরত্নাকর। সে কহিতে পারে না রাম, নারদ ব্রহ্মা বলে ঠিক আছে মরা বলতে পারো তো, মরাই শিখালাম। মরা 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 জপিয়ে রামপদ ভজি। রত্নাকর বাল্মীকি হলো, তার করুণায় রামায়ণ লিখে দিল। ধারা 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 কোটি কোটি দেখবেন হয়ে যাবে। রাধা রাধা রাধা।
কায়দা আছে। তাহলে তুমি সংসারে থাকবে, সন্তান জন্ম দিলে পরে কি পিতৃধন নষ্ট হয়? সন্তান না হলে হরি বলবে কে বলো আমায়? যদি সৃষ্টি না থাকে হরিকে বলবে, কৃষ্ণকে বলবে গো। ওই যে এক বৈরাগীর দলে দেখবেন তারা বিধবার মতো মেয়ে মানুষ নিয়ে চলে। বলছে আমরা সৃষ্টির মধ্যে যাই না বাবা, যাই না, তাকে বংশ তোমার নিপাত হয়ে যাবে। ওইভাবে চললে এরপরে আর এই ধর্মের লোক আর 50 বছরের মধ্যে থাকবে না, চিড়িয়াখানায় যেয়ে দেখতে হবে। বুঝতে পারছেন কি বলছি? তাহলে তোমার সন্তান হোক তাতে অসুবিধা নাই, কিন্তু তাছাড়া যেন বেভিচারে তোমার পিতৃধন নষ্ট নাহি হয়। এই সংসারে থেকে ব্রহ্মচারী ইহাকে বলা হয়। ব্রহ্মচারী মানে ব্রহ্মে যিনি বিচরণ করেন, ব্রহ্ম আনন্দময় ব্রহ্ম। তাহলে এইভাবে চলতে পারলে আনন্দময় জগতে সে থাকে সর্বক্ষণ। সংসারী কি করে ব্রহ্মচারী করিলাম বর্ণ, এটা পুরাণেই আমাদের প্রমাণ রয়েছে। সেগুলো দরকার হলে বলবো পাশে, আমার একা একা অনেক সময় বলা যাবে। বলে গুরুচাঁদ ঠাকুর রাজা হতে বললো কেন? রাজা হতে বললে তুমি রাজা হতে পারো, আগে লেখাপড়া না শিখলে। গুরুচাঁদ ঠাকুর যখন বলেছিলেন তখন ভারত ভাগ হয়েছিল কি? ভারত ভাগ হওয়ার 9 বছর আগে আমার গুরুচাঁদ চলে গেল। ভালো করে ভেবে একটু কথাগুলো দেখা ভালো। তাই সেই সময় বলছে তোমাদের রাজা হতে হবে, তোমাদের শিক্ষিত হতে হবে। সেই সময় বলেছে, আন্দাজে কয়ে পেরেছি, ঠিক করেছি তো? হ্যাঁ, মনের থেকে আসে গেছে। তাহলে কোন সময় বলেছে? আমার গুরুচাঁদ জানে এই ভারত দ্বিখণ্ডিত হবে। তাই সেই গুরুচাঁদ কত আগে বলেছে তোরা শিক্ষিত হ, যে জাতির রাজা নাই সে জাতির রাজা নাই। আজকে আমার সমাজের মানুষ যদি পার্লামেন্টে না যায়, যে জায়গায় আইন পরিবর্তন হয়, 2003 সাল, 1986 সাল আজকে বাবা খুব লক্ষ্য করি, শুনুন কথা। 1986 সালে যে আইনটা হলো আমার বলা, সেই আইনটা লাগু হলো 1987 সালে 1 জুলাই। 1987 সালের 1 জুলাইয়ের আগে যাদের জন্ম হয়েছে, কি বলছে লিখে নিয়ে যাও। 1987 সালের 1 জুলাইয়ের আগে যাদের জন্ম হয়েছে, এনআরসি হলেও তাদের কোনো ভয় নাই, কিন্তু জন্মের প্রমাণটা তোমার চাই। তুমি যে ভারতে জন্ম নিয়েছ এখানে, সেই সময় যদি তুমি বার্থ সার্টিফিকেট করে থাকো ভেরি গুড, না করে থাকলে তোমার সেই সময় একদম অরিজিনাল নিশ্চয়ই 4 বার্থ সার্টিফিকেট আছে, 1 থেকে তুমি পড়েছিলে। যাদের সত্যি সত্যি জন্ম এই সময় এবং পড়াশোনা করেছে, এনআরসি হলেও তাদের ভয় নেই। 1987 সালের 1 জুলাইয়ের আগে যাদের জন্ম, ভালো করে শুনেন কেন? আমাদের সিটিজেনশিপ প্রিন্সিপাল অ্যাক্ট 1995, অর্থাৎ 1955 সালে আমাদের নাগরিকত্ব আইন সংবিধানভুক্ত হয়েছে। তাতে লেখা আছে, যদি কোনো বাচ্চা ভারতে ভূখণ্ড অর্থাৎ তার ভৌগোলিক এরিয়ায়, সে আকাশ পথে হতে পারে,
জলপথে হতে পারে, ভারত ভূখণ্ডের ভৌগোলিক এরিয়ায়, তাহলে সেই ছেলেটার মা বাবা যদি বিদেশিও হয়, তাহলে সে জন্মসূত্রে নাগরিকত্ব পাবার অধিকার তার আছে। আমি কোন বলে কথাটা বলেছি আপনাদেরই কাছে খুব ভালো করে বুঝেছেন। আমি আর সহজ সরল ভাবে বলে দিচ্ছি। তাহলে আইনটা লাগু হলো, এইটা কে করলো? রাজীব গান্ধী করলো। দেখলো না, এই মা বাবা বিদেশি হলেই যে এই দেশের নাগরিক হবে জন্ম নিলে, এটা আমি রাখবো না। সে আইনটা করলো 1986 সালে, সিএবি পাস করলো। 87 সালের 1 জুলাই থেকে লাগু হলো। কি লাগু? যে মা বাবা দুজন বিদেশি হলে তার যদি জন্মে কোনো কন্যা কিংবা ছেলে, সে কিন্তু নাগরিকত্ব পাবে না, একজন ভারতের নাগরিক হতে হবে, মা অথবা বাবা। কি কায়দা করলো, কারণ উনি একজন বিদেশি বিয়ে করে নিয়েছে, ওনার ছেলে মেয়ে যাতে অসুবিধা নয়। কি কায়দা! হাসিয়ে বড়। এই যে প্রথম ছুরিকাঘাত করলো কে? রাজীব গান্ধী। আরে তোমাকে জন্যই করছি, জানিয়ে যাও, উঠিয়ে যাইয়ে না। এখন বান্ধব পাবানা নে, বাঙায় বাঙায় কোয়া বান্ধব না, ভুল করলাম, পাবানে গেলা পাবানে। তাহলে 1987 সালের 1 জুলাই থেকে 2004 সালের 3রা ডিসেম্বরের আগের দিন পর্যন্ত যাদের জন্ম হয়েছে, কি বলছি, 1987 সালের 1 জুলাই থেকে 2004 সালের 3রা ডিসেম্বরের আগের দিন পর্যন্ত যাদের জন্ম হয়েছে, তারা যদি মা অথবা বাবা দুজনের একজনকে ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে পারে, তাহলে সে জন্মসূত্রে নাগরিকত্ব পাবে। কারণ সিএবিটা এনেছিল 2003 সালে, আইনটা লাগু হয়েছিল সিএ হয়ে 2004 সালের ডিসেম্বরের 3 তারিখে। যেমন এইবারের সিএটা পাশ হয়েছে কত সালে? 2019 সালের কত তারিখ? ডিসেম্বরের 9 তারিখে লোকসভায় পাশ হয়েছে, ডিসেম্বরের 11 তারিখে রাজ্যসভায় পাশ হয়েছে, 12 তারিখে নোটিফিকেশন, গেজেট নোটিফিকেশন হয়ে বেরিয়েছে। যদি কোনো জায়গা আমার একদিন আধদিন পাল্টে যায়, ওরা আপনারা ঠিক করে দেখে নিয়েন। মনে হচ্ছে পাল্টে যাচ্ছে না। তাহলে যাদের 2004 সালের 3রা ডিসেম্বরের আগে পর্যন্ত জন্ম, 1987 সালের 1 জুলাই থেকে তার মা বাবা একজনকে ভারতের নাগরিকত্ব যদি না দেখাতে পারে, সেও জন্মসূত্রে নাগরিকত্ব পাবে না ভারতের ভিতরে। বোঝা গেল? কিন্তু কুঠার দিয়ে বুকের মধ্যে আঘাত করলো 2003 সালে। আমি জানি না এ কথা করছে কেন রে বাবা। বাবা তোমাকে হাতে পায়ে ধরে বলছি, তোমরা কেউ কথা বলো না, এই কথাগুলো শুনে যাও। তোমরা জানো না, খালি খালি লাফাও। শুনে যাও। তোমরা জানো, যারা এমপি হয়েছে, এমএলএ হয়েছে, জিজ্ঞেস করেন এক একজনের কাছে, কয়জন বলতে পারবে? জানার চেষ্টাও করে। শুনতে 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 এখন বুঝতে পারছে মানুষ যে ব্যাপারটা কি। প্রথম বিশ্লেষণটা কিন্তু অসীম সরকারি করেছিল ইউটিউবে 18 সালে। এটা কোনো অহংকারের কথা বলছি না, আমি আমার সমাজের মানুষকে জানাবার জন্য করেছিলাম। তার জন্য আমার উপর অনেক আঘাত এসছে, সে পরে দরকার নেই। 2003 সালে কি মারাত্মক সিএবি আনলো! হায় হায় হায়, ওখানে লেখা আইন হচ্ছে 2003 সালে 48 সাল পর্যন্ত ঠেলে দেওয়া যায়। করতে বলছে, আমার মানুষ যদি 20 জন বা 10 জন পার্লামেন্টে থাকতো, করতে পারত? এই আইন করতে পারত?
আমাদের বান্ধব কেউ ছিল না। গুরুচাঁদ কত আগে বলে গেল, কিন্তু আমরা সেই জায়গায় যেতে পারিনি। কি আইন করলো? যে 1948 সালের 19শে জুলাইয়ের পরে যারা পালিয়ে পালিয়ে বিদেশ থেকে ভারতে এসে বসবাস করছে, ভারত সরকারের অনুমতি না নিয়ে, হয় পাসপোর্ট না হয় মাইগ্রেশন, তারা প্রত্যেকে অবৈধ অনুপ্রবেশকারী। এই অর্থে তারা কেউ ভারতের নাগরিকত্ব পাবে না। আর এই আইন যেদিন থেকে লাগু হলো, সেই দিন থেকে তাদের সন্তান যদি জন্ম নেয়, সেই সন্তানগুলো ভারতের নাগরিকত্ব পাবে না, কারণ তার মা বাবা ইলিগেল মাইগ্রেন্ট। এটা কত ধারায় লেখা আছে? সংবিধানের নাগরিকত্ব আইনের 2(1)B ধারায়, 2(1)B ধারায়, প্রিন্সিপাল অ্যাক্টে এটা সংযুক্ত হলো সিএবি। সিএবি মানে কি? সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল। ওইটা যখন পাশ হয়ে যায় তাকে বলে সিএএ, যেটাকে কয় কা কা, কয় না সিএএ, এই জন্য ওই যে ব্যঙ্গ করে কয় না কা 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 কা, এরকম কয় না। কারা কয় তা আমি জানি না, এরকম কয় আমি শুনছি, হাসিয়ে পড়ে কয় না নাকি। আবার দেখি ফেসবুকে আবার এর দাঁড় কাক বানাইয়ে হয়, আবার কি সুন্দর, কি মানুষ মাই পারে ও। কি কয় আমি জানিও না, কি আমি কতি যাচ্ছেন তা উনি কয় দিদি, কয় দিদি কয়, আমি তা কব কেন? নয়াকারে না পয়র শিকারে পি আর ত না পি, তা আমি কব কেন? আমি কব পরমাণিক। সত্যি কথা যেটা আমি কব কেন? আমি ওই রকম মানুষ নাকি? বুঝলি না? হরিবল হরিবল হরিবল। তাহলে সিএএ মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সিএবি সিএ কখন হয়? লোকসভায় পাশ হবে, রাজ্যসভায় পাশ হবে, তারপরে মাননীয় রাষ্ট্রপতি সই করবে, অমনি ওই সিএবিটা সিএএ হয়ে যাবে। সেই 2003 সালের সিএএ তে কি লিখলো? আইন করলো 2003 সালে, ঠেলিয়ে দিল কোন জায়গায়? 48 সালের 19শে জুলাই। 48 সালের 19শে জুলাইয়ের পরে আমাদের মানুষজন পালায় আসছে না, কি পাসপোর্ট করে আইছে। প্র্যাকটিক্যালি 99.9% মানুষ ধরা পড়বে, পলাই আইছে সব। ঠিক বললাম না বেশি বললাম? সব বাগান পটে আইছে। নাস্তি নাস্তি তো কেউ আসে নাই। বাপ ভিটের 14 পুরুষের ভিটে বাড়ি ত্যাগ করে কি খুব সুখে আসছে নাকি? ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হয়ে, ধর্মীয় অত্যাচারের ভয়ে মা বোনদের ইজ্জত বাঁচাতে তারা দেশ ছেড়ে 14 পুরুষের ভিটে বাড়ি ছেড়ে এসেছে। কোথায়? তাদের ভারতবর্ষে। এই জায়গা তাদের আসার অধিকার আছে। কেন? অবিভক্ত ভারতের নাগরিক ছিল তার বাপ ঠাকুর দাদা। তোমরা ভারতকে ভাগ করেছো, আমাদের কাছে জিজ্ঞেস করেছো, ইসলাম রাষ্ট্র করে দিয়েছো, কেন? কেন আমাদের ওখান থেকে তখন নিয়ে আসো নাই? তোমরা বলে আসো, বাপের জমিদারি পাইছো নাকি? ভারতের নাগরিক ছিল আমার বাবা, আমার ঠাকুর দাদা। আমি ভারতে আসবো নাকি কি ইসলাম রাষ্ট্রে করি আমার মা বোনদের ইজ্জত দেব? ভারত আমার ভারত। আমার বাপ ঠাকুর দাদা অবিভক্ত ভারতের নাগরিক ছিল। তোমরা কেন এইভাবে ভাগ করে বাংলাকে ভাগ করেছো? তোমরা মুসলমানদের জন্য রাষ্ট্র করে দিয়েছো, তাহলে সেখান থেকে সমস্ত হিন্দুদের নিয়ে এসে এখান থেকে মুসলমানদের পাঠিয়ে দিলে না কেন? সেদিন তোমরা বললে, কে কে বলেছিল? মহাত্মা গান্ধী। বলে ফেললাম, আমার মহাত্মা কওয়া হয় না। কোন কায়দায় কব আমি মহাত্মা? কন্তব্যতে গান্ধীজি বলেছে, বল্লভভাই প্যাটেল বলেছে, রাজেন্দ্র প্রসাদ বলেছে, জওহরলাল নেহেরু বলেছে। আজকে আমরা ভারত ভাগ করলাম, যে কারণে আমার হিন্দু সমাজের মানুষ তারাও ব্রিটিশ সরকারের সঙ্গে যুদ্ধ করে তাদের জীবন দিয়েছে। আজ তারা পাকিস্তানে, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে পড়ে গেছে। তাদের জন্য সব দিন ভারতের দরজা খোলা থাকবে। তারা যেদিন আসবে সেদিন ভারতের নাগরিকত্ব পাবে। মাঝখানে তোমরা পার্লামেন্টে এইসব বিল করে আমাদের নাগরিকত্ব হরণ করলে যাবে।
কেন আজকে এই প্রেমানন্দ ব্রহ্মচারী এই কথা কবে কিনা, যদি রাজা না হয়, যদি পার্লামেন্টে না যায়। গুরুচাঁদ কবে বলে গেছে যে জাতির রাজা নাই, সে জাতি তাজা নাই। তোমরা তাজা থাকবা না যদি 2003 সালের ওই আইন অনুপাতে এনআরসি হয়ে যায় ভারতে। তাজা থাকবা না, এই বটুয়া সম্মেলন করা মানুষ পাওয়া যাবে না। 2003 সালের আইনটা কিন্তু সিএবি এনেছিল ওই বিজেপি সরকারই তখন ছিল, যার নাম এনডিএ সরকার। একটা কথা বলা দরকার, তখন সিপিএম তৃণমূল কংগ্রেস যদি তার বিরোধিতা করতো তাহলে এত বড় বাজে আইন কিন্তু পাস হতো না। ওরা কেউ বিরোধিতা করে নাই, আমাকে জানতেও দেয় নাই যে এত বড় একটা খারাপ আইন আমরা পাশ করে ফিরে আসলাম। এখানে আমি মমতা ব্যানার্জির বেশি দোষ দেব না, কেন জানেন? 42টা এমপির 41টাই ছিল কংগ্রেস আর সিপিএম এর তখন। বন্ধু, একা মমতা ব্যানার্জি তখন ছিল, তাই 41টা এমপি যদি ওখানে বলতো না এত বড় খারাপ আইন আমরা পাশ করতে দেব না। মমতাও বলে নাই, 41টা এমপিও বলে নাই, সেই সিএবি সমর্থন করে ফাঁসি দড়ি আমাদের গলায় পরিয়ে দিল বলে। কে আমাদের বন্ধু? কে? কিন্তু যখন পরবর্তীতে বিজেপি সরকার এলো 16 সালে, 15 সাল থেকেই কিন্তু ওদের মাথায় ঢুকলো কাজটা ভালো হয় নাই। কারণ আগে যারা নেতা ছিল পরে তো তারা নাই, নাই সেই স্বরাষ্ট্রমন্ত্রী এল কে আদবানি, নাই যশবন্ত সিনহা, আছে কি নাই অটল বিহারী বাজপেয়ী, যারা এটা করেছিল। পরে কিন্তু নতুন সব নেতা, পরে আসলো অমিত শাহজি, রাজনাথ সিংজি, মোদীজি। ওরা দেখলো ऐसी अच्छा नहीं, बहुत खराब, इसलिए इसको परिवर्तन करने होगा। क्यों? तो बांग्लादेश से, पाकिस्तान से जो हिंदू आदमी इधर आया था वो कहां जाएगा? वो भारत में आएगा भी, आएगा नहीं तो कहां जाएगा? वो की कोई जगह पैसे लो अफगानिस्तान जाएगा, এখানেই তো আসবে তারা। কিন্তু সেই 16 সালে সিএবি লোকসভায় পাশ হলো, রাজ্যসভায় তুলতেই দিল না। তারা কথা দিল যে আমরা এবার যদি জিততে পারি, 19 সালে যদি আসতে পারি, তাহলে কি হবে? তোমাদের সিএবি পাশ করে সিএ করে তোমাদের এই নাগরিকত্ব, যে অবৈধ অনুপ্রবেশকারী, এটা ঘুচিয়ে তোমরা নাগরিকত্ব পাওয়ার ব্যবস্থা করে দেবে। এই জন্য আমার ঠাকুর বাড়ির শান্তনু ঠাকুর, আমার জগন্নাথ দাদা মিলে এই যে 2 নবশুদ্ধ গেল ওই দলে, দেখেছেন? এরা দাঁড়ালো ভোটে, আপনারা ভোট দিলেন, আপনারা ভোট না দিলে তো হয় নাই, নাকি হয়েছে? মতুয়ারা দেখলো আমার মানুষকে বাধা যাবে পার্লামেন্টে। পার্লামেন্টে সর্বপ্রথম জগন্নাথ সরকার মহাশয় ঝাঁঝালো বক্তব্য দিল, ঝাঁঝালো বক্তব্য। কি দেয় নাই নাকি? বলেন আপনারা, দেয় নাই? আমার ঠাকুর মশাই তিনিও বক্তব্য রেখেছেন, তিনি বক্তব্য কম রেখেছেন, তিনি যোগাযোগটা বেশি করেছেন। টাইম পাননি, শুধু অমিত শাহজির সঙ্গে মিটিং, প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং, তাদের বুঝাইয়ে দিতে চায় এই সমস্যার থেকে মুক্তি দিতে হবে। নিবেদন এই ডাঙাপাড়া, আমাদের এই মুক্তি দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আর কোনো চিন্তা নাই, আমরা আনতেছি, বিল আগে আমরা সব করছি। এইবার যে সিএটা পাস হয়েছে তাতে কি লেখা আছে জানেন কি আপনারা? জানেন কি? কিসের? হ্যাঁ, কি সত্য আছে আপনি কোন, আপনি করে দেন। এইবার সিএ যখন পাস হয়েছে তাতে লেখা আছে 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছে, কারা?
আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি 6টা সম্প্রদায়, যারা 3টে দেশের 6টা সম্প্রদায় কত তারিখের মধ্যে আসছে বলো? 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা এসে এখানে পৌঁছেছে, সে পালায় আসুক, যেভাবে আসুক, তাদের আর অবৈধ অনুপ্রবেশকারী বলা হবে না। হ্যাঁ, দাঁড়া, উনি বলুক, 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 বলুক। না না, বলুক, বলুক, বলুক। হ্যাঁ, আপনি দেখাতে পারবেন ওইটা লেখা আছে এই জায়গায়? আস্তে আস্তে আস্তে, না 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 না, আমার সবার কথা শুনতে হবে। আমি যে কথাগুলো বলছি, আমি আগেই বলেছি, আমি একটাও ভুল কথা বলবো না, একদম খাঁটি খাঁটি যেটা লেখা আছে সেটাই বলবো আমি। কারণ আমার কাছে তো মাল এই জায়গায় আছে, আমার মাল এই জায়গায় আমি নিয়ে আসছি, আমার বোনের ঘরের মধ্যে, ব্যাগের মধ্যে রয়েছে। এইবার কথা যেটা উনি যেটা বলতে চাইছে, এইবার তো আপনি রাজনীতির মধ্যে চলে গেলেন। আচ্ছা, বসেন বসেন, আস্তে আস্তে আস্তে। না 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 না, থাক থাক, না না, কেউ কিছু বলবেন না, ওখানে যাবেন না, একদম না। সবার বলার স্বাধীনতা আছে, একদম না। আমি আসি তো, আমি তো আসি, আপনি এত চেঁচামেচি কি করছেন আপনি? এইবার শোনেন, যেটা বুঝানো হচ্ছে কি, মূল ব্যাপারটা যে জায়গা, সেই জায়গা শোনেন। আমাদের কথা ছিল কি, আমাদের নাগরিকত্ব দিতে হবে, কিন্তু আজকে অবৈধ অনুপ্রবেশকারী বলা হবে না লেখা আছে। আমাদের কথা যেটা, সেটা হচ্ছে ওখানে যেন ফর্ম ফিল আপ করার সময় 2টো ফর্ম তৈরি হয়। আজকে যে কথার জন্য ঠাকুর মশাই লিখিত দিয়ে, দুলালদা লিখিত দিয়ে, জগন্নাথ দা দরবার করে, এবং আরো অনেকে, তিনি এসে বলবেন যে 2টো ফর্ম করতে হবে। একটা, যাদের এ পর্যন্ত ভোটের আইডেন্টি কার্ড হয়ে গেছে, এই যে বেরোলো যেটা ভোটার লিস্টে যাদের নাম আছে, তাদের নাগরিক বলে ঘোষণা করতে হবে। তারা শুধু সিটিজেনশিপ সার্টিফিকেটটার জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি, অ্যাপ্লাই ফর সিটিজেনশিপ সার্টিফিকেট। যেমন আমি নবশুদ্ধ, আমার একটা সার্টিফিকেট লাগবে, তার জন্য একটা প্রমাণ দেখাতে হবে, শুধু এটা আমাদের দাবি, শুধু নাগরিক কার্ডটা দেখাতে হবে, কারণ সে নাগরিক কার্ড থাকলেই তো নাগরিক বলছে। আর যাদের এখনো নাগরিক কার্ড হয় নাই, আমাদের দাবি, তারা 5 বছর বসবাস করার যে প্রমাণটা, যে কোনো সরকারি বা বেসরকারি প্রমাণ একটা দেখালেই তাদের অ্যাপ্লিকেশন ফর সিটিজেনশিপ দিতে হবে। এইটা হচ্ছে আমরা দাবি করেছি। এইবার অমিত শাহজি 30 তারিখে আসছেন, তিনি বলবেন। ঠাকুরনগর 30 তারিখে আসছেন। আমাদের এই দাবি লিখিত ভাবে আমরা করেছি। তবে আমার 200% বিশ্বাস, এত লড়াই করে যারা এই আইনটা করেছে, যদি আইনে আমাদের নাগরিকত্ব দেবার মানসিকতা তাদের না থাকবে, তাহলে নূতন সিএ করার কোনো দরকারই ছিল না। 2003 সালের সিএতে আমরা শেষ। এটা করবে কেন? কিন্তু আমাদের প্রশ্ন, 1 বছর অতিবাহিত হয়ে গেল, এতক্ষণ লাগু হলো না কেন? এই প্রশ্ন মনের মধ্যে শোনেন ভক্ত প্রাণ, এই নিয়েই আমরা লড়াই করছি। এটাকে লাগু করে আমাদের নাগরিকত্ব 21 সালের ভোটের আগে অন্তত একটা গ্রামে দিলেও এইটা করতে হবে। তাহলে এই কথা বলতে গেলে, আসতে এই কথা বলতে গেলে পার্লামেন্ট মেম্বার না হলে ওখানে কে গিয়ে প্রধানমন্ত্রীকে বলে, কে দেখা করবে বলুন জ্ঞানী দলে। এই জন্য বাবা গুলচাঁদ ঠাকুর কত আগে বলে গেছে, তোরা রাজা হ। আমাদের 2 জন লোক গেছে, কিন্তু 2 জন লোক নাই, শুধু তার সঙ্গে আমাদের 2 কোটি মানুষ আছে। জগন্নাথ দেবকে নয়, ঠাকুর মশাই একটা নয়, আমরা 2 কোটি মানুষ
আপনাদের সঙ্গে আছি। কিন্তু এইবার একটা কথা আছে, আপনি যে লাভ দিয়ে উঠলেন, আমাদের সিএ দরকার আছে কিনা? হ্যাঁ বা না বললে বলবেন, কেউ কথা বলবেন না। সিএ দরকার আছে কিনা বলেন। তাহলে কেন মমতা ব্যানার্জি সিএ এর বিরোধিতা করেছে, জবাবটা দেন। আসেন, মাইক মাইক ধরেন। মমতা ব্যানার্জি কেন বললো সিএ বাতিল করো, সিএ নো সিএ কেন বললো পারবেন বলতে? আমাকে প্রশান্ত কিশোর চিনিয়ে গিয়েছিলাম, থেকে প্রশ্ন করেছিলাম যে আপনি তো বলছেন কিন্তু সিএর বিরোধিতা করেছে, যে সিএ না হলে আমাদের গলা থেকে ফাঁসির দড়ি খুলবে না, যে বিরোধিতা করেছে, আমি তার সঙ্গে কি করে থাকবো? বলেন আপনি বিরোধিতা করলো কেন? তাহলে মমতা ব্যানার্জিকে বলতে হতো যে 1987 সাল এবং 2003 সালে যে কালা কানুন, ওইটাকে পরিবর্তন করে নূতন সিএ করো যাতে এই মানুষগুলো নাগরিকত্ব পায়। তা বললো না কেন? কেন বলছে সিএ বাতিল করো? খালি মুসলমানকে নাম ওর মধ্যে নাই বলিয়া, কেন ওই দুধ দেওয়া গাইয়ের নাম নাই বলিয়া? আমারে খেপাবেন না, খালি মুসলমানদের নামটা নাই বলে মমতা ব্যানার্জি বিরোধিতা কেন করলো? জবাব দাও। কে জবাব দিতে পারবা? কেউ পারবে না। আপনি যদি কোনো সময় স্টেজে দাঁড়াই, কোন সময় ভোটে যদি দাঁড়াই বসি, বলবো কাম হ্যার আমার হয়ে গেল কেন? বন্ধ হয়েছে, কারেন্ট চলে গেছে। ও মা বসো। আমার দুঃখটা কোন জায়গায়? আমাদের নাগরিকত্ব হরণ করার বিলটা 3 সালে হলো, সবাই যে সই করলো, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, এখন নাগরিকত্ব দেবে বলছে, সবাই তার বিরোধিতা করছে। দুঃখটা আমার এই জায়গা। কেন এখন যখন আমাদের সেই ফাঁসির দড়ি খুলবে, তাহলে তোমরা কেন বিরুদ্ধ কথা বলবে? তাহলে কি করে তোমার সঙ্গে মতুয়ারা চলবে? আমি কি খারাপ কথা কইছি? তোমরা কল জোরে কল, ঠিক আছে তো? আচ্ছা, তাহলে আমার কথা হচ্ছে এই জায়গায় শুনি, এবং সমস্ত উদ্বাস্তু মানুষের এই প্রশ্ন থাকা উচিত, সমস্ত উদ্বাস্তু মানুষের, যে আমার নাগরিকত্ব হরণ করার সময় তুমি সেটাকে সাপোর্ট করলে, নাগরিকত্ব দেবার সময় তুমি বিরোধিতা করছো কেন? একটা কারণ, একটা কারণ শুধু। বারবার সেখানে বলছে এখানে মুসলমানদের নামও দিতে হবে, তাহলে হবে। যাক, এইবার নিশিদা এসে গেছে, উনি একটু কাক। আমি অনেক সময় কইছি, আমি কোনো খারাপ কথা বললাম না তো নাকি? আমি আপনাকে কথা কইছি, আপনারা আমার সাথে আছেন তো? তবে আমরা দেখব 30 তারিখে আমাদের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কি বার্তা দেন। আমার কিন্তু জোরালো আবেদন, আমি ওই সব বাংলাদেশে কোথায় বাড়ি ছিল, বাবার নাম, তার ঠাকুর দাদার নাম, অত কিছু বলার পক্ষে নাই। যারা আইডেন্টি কার্ড পেয়ে গেছে ভোটের, তারা নাগরিক, তারা একটা নাগরিক কার্ডের জন্য হয়তো অ্যাপ্লাই করতে পারে। এই জায়গাটা এসে আমাদের দিতে হবে। আমরা কিন্তু ওই মা বাবার নারী বুড়ি বের করে ওই সমস্ত, কারণ এটাকে একটা সার্টিফিকেট লাগবে নাকি? আমরা তো আসছি তো অত্যাচারিত হয়ে, তাই কি আসার সময় থানাতে সার্টিফিকেট নিয়ে হবে নাকি? আমার একটা সার্টিফিকেট দাও, আটটা সালি আমার মাইয়ের দর্শন করেছে, হয় নাকি? তাই এটা হয় না কখনো। এই জন্য এইসব কথা না, কি বলে আমরা সেদিক চেয়ে আছি। নিশ্চয়ই আমাদের সন্তোষজনক কথা বলবে, ওখানে গেলে জানা যাবে। আর তবে বেশি বলে প্রয়োজন নাই, একা একা 9টা 20 বাজার কয়টায় দাঁড়াইছিলাম ভেবে দেখুন, তবে অন্তত 3 ঘন্টা 3.5 ঘন্টা একাধারে হবে। তাহলে এরপর দাদা এসে কিছু সময় বললে, তারপর ওই নির্মল রেডি আর মিলনে গাইয়ে দেবে সভ্য সমাচার। ওই পাগলের প্রশ্নটা বাকি রেখে যাই, এই প্রশ্নের জবাব দেবেন নিশি দাদা ভাই। ওনার প্রশ্নের ভিতরে দিয়ে কোনো নাই লাভ, উনি একটু জবাবের কথা বলুন নিয়ে এই ভাব, এরপরে জবাবের দাদা কথা বলবেন, তারপরে মিলনে ঘটাবে সভা তলে। আমি তো একাধারে 3.5 ঘন্টা গাই, কিছু বলবা? হরিবল হরিবল। আগামী বছর মতুয়া দল যত আসবে, তাদের সবাইকে, যত দল আসবে, মানে দলের কি ওই যে দলপতি না, তুমি কি সবার কথা করছো?
তো মরিয়ে গেছি তো আমি। তো বাড়িতে মানুষ আর থাকবে না, সবাই আসবেন। যত দল আসবে খালি দলপতিদের এইগুলো না আমি মানিয়ে নিতে পারি না। যারা এত কষ্ট করবে খালি দলপতি কাপড় পেয়ে চলে যাবে, আর ওই মানুষগুলো খালি লাফাতি লাফাতি আসবে। আমার আমার মাথার মধ্যে যে কি পোকা ছাতা, এখন মরে যাওয়াই ভালো। তাই আমি যদি দিতে চাই তাহলে অন্তত যাক, উনি যেটা আশাই করেছে, তবে যদি পারে ওই রকম আর কয়েকজন গোছাও। তাকে একটা দলের দায়িত্ব, একটা দলের দায়িত্ব যদি এক একজন নেয় ভালো হবে। 100 জন এরকম মানুষ হলে তাহলে সবাই এক একখান ধুতি পাবে যারা আসবে। খালি দলপতি নেবে। আমি কোনো জায়গায় গেলি আমি একা একা নিমন্ত্রণ খাই, একে তুই এই খাইছি আমার দল না নিয়ে গেলি তোমার বাড়ি নিমন্ত্রণ যাবো না নেই। আমার খালি মাগুর মাছের জল খাওয়াবা, ওকে ছাদ থেকে ডাল দিয়ে তোবা, ও আমি খাবো না। আমার ডালাটা কিন্তু তবুও কি নাম আপনার? গোপাল, গোপাল সিকদার মহাশয়। আগামী দিন এখানে যত মতুয়ার দল হবে সব দলপতিদের উনি বস্ত্র বিতরণ করবেন বলে একবার কথা দিলেন। আমি চাইবো গোপাল বাবুর মতো আরো বেশ কিছু মানুষ এগিয়ে আসুন। শুধু দলপতি নয়, যারা ওখানে মতুয়া ভাই বোন আসবে তাদেরও যাতে দেওয়া যায় এমন পরিস্থিতি এই নপাড়ায় তৈরি হয়। তার জন্য আমারও যদি কিছু দিতে হয় তাও আমি দেবো। হরি বল, হরি বল, জয় জয় শান্তি, হরি প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল।